জাস্ট 5 দিন আগে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম যে বাজারের সব থেকে স্ট্রং স্টকে আমি পজিশন নিয়েছি। জাস্ট কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট লার্নিং পারপাসে শেয়ারও করেছিলাম। বাজারের সব থেকে স্ট্রং স্টক আমি এই ভিডিওতে বলেছিলাম নিফটি। তাছাড়া কিন্তু আজকের দিনে যে কোনো স্টক মাঝে মাঝে কারেক্ট করছে, মাঝে মাঝে উঠছে নামছে, ঠিক একটু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। যেমন ধরুন মিড ক্যাপ, আজকে যেমন নিফটিকে উপরে রেখে মিড ক্যাপে কিন্তু একটু ভালো সেলিং চললো, স্মল ক্যাপে সেলিং চললো, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু ভালো মতন রেড ছিল। সেখানে নিফটি কিন্তু হ্যাঁ 25,000 টাচ করেছিল, তারপর আবার ফেরত এলো, কিন্তু তাও শেষে দেখুন ঠিক ম্যানিপুলেট বা ম্যানেজ করে কোট আনকোট 25,000-এর উপরেই কিন্তু ক্লোজিং হলো। মানে এবং গ্রিন 60 পয়েন্ট প্লাস গ্রিনে বন্ধ হলো। বাজার দেখে মনে হবে তো হ্যাঁ খুবই ভালো চলছে, কিন্তু যদি আপনি আপনার পোর্টফোলিও দেখেন বা আমি আমার পোর্টফোলিও যেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক আছে সেখানে দেখবেন একটু হয়তো রেড আছে। তো এইটাই চলছে। কোনোদিন হয়তো মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো চলছে, কোনোদিন মিড ক্যাপ স্মল ক্যাপ খারাপ করছে একটু, কিন্তু একটা স্টক যেটা বা একটা ইন্ডেক্স যেটা কন্টিনিউয়াসলি ভালো করছে সেটা কিন্তু নিফটি 50। এবং এই ভিডিওতে আপনারা প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, এখানে কিন্তু আমি 24,500 লেভেল থেকে নিফটিতে লং আছি, সেটা আপনাদের জানিয়েছিলাম। এবং সেই নিফটির লং পজিশন কিন্তু এখনও আমি ক্যারি করছি। অবভিয়াসলি নিফটিতে লং বিভিন্নভাবে করা যায়, ফিউচারে লং করতে পারেন, এক একটা এক্সপায়ারিতে রোল ওভার করে নিতে পারেন, বুল কল স্প্রেড করে করা যায়, বা নিফটি বীজ কিনে করা যায়, বিভিন্ন ধরনের। সেটা মেন বিবেচ্য বিষয় নয়। মেন হচ্ছে আমি নিফটিতে লং ছিলাম, বলেও ছিলাম 24,500 লেভেল থেকে কেন লং ছিলাম তার কারণটাও ওই ভিডিওতে বলেছি, প্লিজ দেখে নেবেন। না হলে এই ভিডিওটা দেখার পর আমি লিংক দিয়ে দেব শেষে, প্লিজ দেখে নেবেন। সেখানে কিন্তু টেকনিক্যাল কারণটা আমি বলেছি। তো সেই অনুযায়ী দেখুন নিফটি কিন্তু 25,000-এর উপরে ক্লোজিং দিল। ভালো লাগছে, হ্যাঁ অবশ্যই আমারও ভালো লাগছে, সবারই ভালো লাগছে 25,000-এর উপরে গেছে। কিন্তু ওই মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু মাঝে মাঝে একটু আমাদের পেইন দিচ্ছে। এর জন্য কি করা উচিত? আমাদের যারা সুইং ট্রেডিং করেন, মিড ক্যাপ স্মল ক্যাপ অলরেডি স্টক আছে, একমাত্র পজিশন সাইজ লাইট যদি আপনার থাকে বা ধর্তব্যের মধ্যে থাকে, তাহলেই একমাত্র কিন্তু এই ভোলাটিলিটিটা আপনি রাইড করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা স্টক ধরুন আপনি কিনলেন, স্টক এ, আমি কথার কথা বলছি, মিড ক্যাপ স্মল ক্যাপ গোত্রের, এবং ভালো বুলিশ স্টকই কিনলেন। আপনি হয়তো রিট্রেসমেন্টে কিনলেন, সে আবার উপরে গেল, উপরে গিয়ে এবার কিছুদিন ধরে এরকম এরকম করে আপনার ধৈর্যের কিন্তু পরীক্ষা নেবে, বা হয়তো আপনার কেনা দামেও চলে আসবে, ধৈর্যের পরীক্ষা নেবে। আপনি ভাববেন আরে আমি কিনেছিলাম, তারপর 4% উপরেও গেছিল, কিন্তু আবার আমার কেনা দামে চলে এলো, এ বাবা এ কি করব কি করব, এরকম ভাবে পরিশান থাকবেন। কিন্তু দেখবেন যে নিফটি, যে মেন বাজারের ইন্ডেক্স, সেটা কিন্তু বাড়ছে, নতুন লাইফ হাই করছে। হ্যাঁ, কিন্তু আপনার স্টকও বাড়ছে, খারাপ বাড়ছে যে না তা নয়, কিন্তু বাড়ার পর আবার 2-3 দিন কনসলিডেট করছে, আপনার কেনা দামের কাছে আসছে। এবার কি করবেন? অনেকে ওই পেশেন্সটা না রেখে যদি বেচে দেন, তা মানে বেচে দেওয়ার পর কি হবে? ধরুন বেচে দিলেন, তারপর কি হলো, এখান থেকে আবার কিছুদিন কনসলিডেট করে আবার নতুন হাইক তৈরি করলো, তখন আবার আফসোস হবে, তখন আবার লাফিয়ে পড়ে কিন্তু নেওয়ার আর চান্সটা থাকলো না। এই ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপার থেকে বাঁচার একমাত্র উপায় আছে, পজিশন সাইজ লাইট রাখুন, যাতে অনেকটা পরিমাণ একটু হোল্ড করা যায়। অবশ্যই স্টপ লস থাকবে, এই সুইং লো এর নিচে স্টপ লস থাকবে, সেটা হিট হলে তো বেরোতেই হবে যারা শর্ট টার্ম সুইং ট্রেড করছেন। তাছাড়া কিন্তু একটুখানি হোল্ড করার জন্য আমাদের থাকতে হবে, এই কনসলিডেশন ফেজটাকে ট্যাকেল করার জন্য কিন্তু পজিশন সাইজ কম রেখে একটু ডিপ স্টপ লস রেখে কিন্তু ভালো স্টকগুলোতে থাকতে হবে। ঠিক আছে, দেখুন ভালো স্টক আপনারাও জানেন, সেই একই থিম চলছে, রেলওয়ে স্টকগুলো, ডিফেন্সের স্টকগুলো, এগুলোই এখন যেমন ডিফেন্সের স্টক একটু দাঁড়িয়ে আছে, বেল বলুন, এইচএএল বলুন, কিন্তু আবার সেগুলো নিশ্চয়ই আবার সেগুলো বাড়বে। আবারও বলছি, এই ভিডিওতে যে স্টক নিয়েই আলোচনা করছি কোনো রকম রেকমেন্ডেশন নয়, ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই নয়, জাস্ট উদাহরণ পারপাসে, স্টাডির পারপাসে, অ্যানালিসিস পারপাসে আপনাদের সামনে তুলে ধরছি। নিজেরা অ্যানালিসিস করে ডিসাইড করবেন বাই করবেন না সেল করবেন, কি করবেন। আচ্ছা, এবার তো এটা গেল, এবার আসবো আমার আইটিসির রেজাল্ট নিয়ে। আইটিসির রেজাল্ট এসছে মোটামুটি 4,900 কোটি টাকার মতো প্রফিট এক কোয়ার্টারে। ভাবা যায়, কয়েকটা কোম্পানির মার্কেট ক্যাপই 4,900 কোটি টাকা হয় না, এই এক একটা কোয়ার্টারে আইটিসি রোজগার করছে, বড় কোম্পানি। কিন্তু স্ট্রিটের যেন একটু
খারাপ লেগেছে। মানে স্ট্রিট এর থেকে আরো বেশি এক্সপেকটেশন করেছিল, সে তো করবেই ভালো ছেলের কাছ থেকে বা ভালো ছেলে বা ভালো মেয়ের কাছ থেকে, ভালো রেজাল্ট আশা করে সবাই ভালো স্টুডেন্টদের কাছ থেকে। সব সময় তো ফার্স্ট হওয়া যায় না, তো ঠিক আছে, খারাপ রেজাল্ট একদমই হয়নি, খুব ভালো রেজাল্ট হয়েছে, 4,900 ঠিক আছে। এবার স্ট্রিট যেহেতু আরও বেশি একটু এক্সপেকটেশন করে রেখেছিল, তাই জন্য হয়তো অতটা বেশি স্টকের প্রাইসের ব্যাপার দেখা যাবে না। তবে এফএমসিজি সেক্টর কিন্তু এখন ভালো আছে। এফএমসিজি সেক্টরের মধ্যে আমার 1 নম্বর প্রেফারেন্স হলো এইচইউএল, তারপর আইটিসি অবশ্যই থাকবে। আইটিসি 502, এই যে আইটিসির চার্টও এখানে আছে, 493-এ বন্ধ হয়েছে। আমি একটু চার্টে অ্যানালিসিসটা করে নিই। 505 এখানে আছে, তবে 500-র উপরে, এই 496-এর উপরেই যদি ও টেকে, যেটা একটু সুইং এই হয়েছিল, আমি একটু পরিষ্কার করে যদি বলি আপনাদের, এই জায়গাটা মোটামুটি 496, 497, এই জায়গাটা, এটা ক্রস করে যদি টেকে, তখন এইখানে স্টপ লস রেখে একবার দেখা যেতে পারে। কোনো রেকমেন্ডেশন আবার নয়, জাস্ট নিজেরা অ্যানালিসিস করবেন। কিন্তু প্রথম ওই 496-এর উপর টিকতে হবে, তারপর ফাইনালি যদি 500-র উপর টিকে যায়, তাহলে তো একটা ভালো জিনিস থাকতে পারে। তবে আমার মনে হয় এখানে হয়তো কিছুদিন কনসলিডেট করবে, মুভিং অ্যাভারেজগুলো ক্যাচিং এর জন্য ওয়েট করবে, তারপর হয়তো মুভটা দেবে। তো তার জন্য একটু ওয়েট করতে হতে পারে। এইচইউএল এরও ভালো চার্ট প্যাটার্ন আছে বা তৈরি হচ্ছে, এইচইউএল এর দিকে কিন্তু একটু নজর রাখবেন। আর সব থেকে ভালো, অনেকের আপনারা প্রশ্ন করেন এফএমসিজির এই স্টকটা ভালো না, এই স্টকটা কিনবো, এই কিনবো, যদিও কোনো রেকমেন্ডেশন নয়, তবুও আমি বলবো যে যদি এরকমই হয় যে স্টক ইন্ডিভিজুয়াল ডিসাইড করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ এফএমসিজি কাকে ছেড়ে কাকে ধরবেন, সবাই ভালো, মানে ব্রিটানিয়া বলুন, নেসলে বলুন, আইটিসি বলুন, এইচইউএল বলুন, কোয়ালিটি স্টক, এগুলো কোনোটাই খারাপ বা ভালো সেই অর্থে নয়। তো করতে গেলে এফএমসিজি ইটিএফ হয়, এফএমসিজি আই ইটিএফ, যেটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের এফএমসিজি ইটিএফ বা এফএমসিজি মিউচুয়াল ফান্ড হয়, সেই জিনিসগুলো একটু দেখতে পারেন, কনসিডার করতে পারেন, ঠিক আছে। মানে এই নয় যে একটা স্টকেই থাকতে হবে। আমি পার্সোনালি যদি, এটা আমি আমার পার্সোনাল বলছি, আমি যদি পার্সোনালি কোনো একটা সেক্টরের উপর বুলিশ হই, তাহলে আমি কিন্তু সেই সেক্টরের ইটিএফ বা মিউচুয়াল ফান্ড দিয়ে প্লে করতে বেশি কমফর্টেবল থাকি। মানে একটা স্টকের উপর তো ভরসা করা যায় না, 2-3 বছরে কি হবে কেউ জানে না। কারণ একটা সেক্টরে যখন একটা আপমুভ বা এই তৈরি হয়, সেটা কিন্তু 2-3 বছর বা 1.5 বছর ধরে ওই ট্রেন্ডটা কিন্তু থাকে। মনে করে দেখুন, পিএসইউ সেক্টরের যে বুল মুভটা চালু হয়েছে, সেটা কিন্তু 1.5-2 বছর ধরে আছে। তারপর আপনার আইটি সেক্টরের, যদি আইটি সেক্টর বা এফএমসিজি সেক্টরের উদাহরণ দিই, যখন সেটা নিয়েই কথা হচ্ছে, এফএমসিজি সেক্টর গত 2-3 বছর কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি এইচইউএল এর চার্ট দেখবেন, 2-3 বছর ধরে কনসলিডেট করছে। ও একটা বড় হাতি যদি এবার ঘুম থেকে ওঠে, সে কি শুধু 2 মাসের জন্য উঠবে? একদমই না। সে উঠে 1.5-2 বছর ধরে আবার আপ মুভে চলবে, আবার হয়তো ঘুমিয়ে পড়বে, এরকম। সুতরাং এই বড় প্লেটা যদি প্লে করতে চাওয়া হয়, তাহলে একটা স্টকের বদলে একটু যদি সেক্টরটার উপর প্লে করা যায়, তাও মনে হয় না খারাপ হবে। না হলে এইগুলো ইন্ডিভিজুয়াল লেভেলেও স্টকগুলো খারাপ না, একদম লার্জেস্ট অফ দ্য লার্জ ক্যাপ। সুতরাং একটু সাবধানে কাজগুলো করবেন, যেটাই বলছি, নিজের রিস্কটাকে ম্যানেজ করে। আচ্ছা, আইটিসির রেজাল্ট নিয়ে কথা বললাম, এবার আসি আরও একটা দুটো বিষয়, সেটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক নিয়ে তো আমি আলোচনা করলাম, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, ঠিক আছে। লার্জ ক্যাপে তো আপনি নিফটি ঠিক চলছেন, ইটস ওকে। তো এই সময়ে আমরা সুইং ট্রেডিং এর জন্য কোন দিকে মানসিকতা বা মন দেব, সেটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আসে। আমি একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবেন। দুটো জিনিস আছে, একটা হচ্ছে সুইং ট্রেডিং, যেটা আপনারা শর্ট টার্ম করে থাকেন, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আমি বলবো মানে মিডিয়াম টু লং টার্মের জন্য মোটামুটি করা হয়। ইনভেস্টমেন্ট লং টার্মের জন্যই আমি বেশি পার্সোনালি প্রেফার করি। সুতরাং এই দুটো জিনিসকে প্রথমে কথা তো গুলিয়ে ফেলবেন না, এই দুটো জিনিস এক নয়। ধরুন ইনভেস্টমেন্টে আমি আমার উদাহরণ দিই, আমি ধরুন সিডিএসএল স্টকটায় আমি ইনভেস্টমেন্ট করি, কোনো রেকমেন্ডেশন নয়, সিডিএসএল স্টকটা আমার ভালো লাগে, আমি ইনভেস্টমেন্ট করি। তো সেইটা যখন উপরে নিচে যাবে, ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। সিডিএসএল যদি আমি অ্যাড করি, এখানে সিডিএসএল, তো সিডিএসএল, এরা ডিম্যাট যে আপনারা করেন তার ব্যবসাটা সিডিএসএল এর হাতে। তো দেখুন এইখানে এই যে প্রত্যেকবার দেখুন স্টকটার বৈশিষ্ট্যটা কি, স্টকটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই উপরে যাচ্ছে আবার কারেকশন করছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। এই নিচে নিচে যখন আসছে মোটামুটি, তখন আমি একটু বাইং দিকে যাব।
ফর সুইং ট্রেডিং একদমই নয়, ইনভেস্টমেন্ট পারপাসে। এবার সেটা যদি ব্রেক করে আরও নিচে আসে কোনো অসুবিধা নেই, আমার তো 20 বছরের টার্গেট, ঠিক আছে। যারা সুইং ট্রেড করেন তাদের অ্যাপ্রোচটা আলাদা হবে। ধরুন এই স্টকেই কেউ সুইং ট্রেড করছেন, তাহলে কি অ্যাপ্রোচ হবে? ধরুন আমি ইনভেস্টমেন্ট করছি, আমি যদি এইখানেও নিয়ে ফেলি, তারপর যদি স্টকটা আরও নিচে নামে, মানে ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই, কারণ আমি ইনভেস্টমেন্ট পারপাসে নিচ্ছি। যে কিন্তু যখন কেউ সুইং ট্রেডিং এর পারপাসে নিচ্ছে, তখন এই যে ব্রেকআউট ফ্রেকআউট দিল, এই সময় না নিয়ে একটু ওয়েট করা উচিত, কখন স্টকটা নিচে আসে, আবার যখন এই সাপোর্টগুলোতে আসবে বা এইসব দিকে আসবে 2360 2300 তার কাছাকাছি যত আসবে, তখন আমি নিয়ে একটু স্টপ লস এর নিচে রেখে একটু দেখা যাবে। মানে দুটোর ক্ষেত্রে অ্যাপ্রোচ আলাদা হবে, একই স্টক, কিন্তু যদি ইনভেস্টমেন্ট পারপাসে আপনারা করেন তার অ্যাপ্রোচ আলাদা, একটু আলাদা হবে। আর যখন আপনি সুইং ট্রেডিং এর জন্য নিচ্ছেন তার অ্যাপ্রোচ আর একটু আলাদা হবে। সুইং ট্রেডিং এর যখন শর্ট টার্মের জন্য যখন নিচ্ছেন, তখন এন্ট্রিটা আপনার একটু পারফেক্ট করতে হবে। মানে একদম 100% পারফেক্ট বলে তো কিছু হয় না, ওই যতটা পারফেকশন করা যায়, অ্যাটলিস্ট শেয়ারকে তাড়া করবেন না। এই দেখুন, যতই ভালো লেগেছিল এইখানে এই দিন সিডিএসএল 4% 5% বেড়ে গেছিল, ঠিক আছে। বিভিন্ন জায়গায় মেসেজও আমি দেখছিলাম যে সিডিএসএল তো আগুন হয়ে গেছে 4-5%, এই দিকে এই ভেবে এইখানে অনেকে হয়তো নিয়ে ফেলবেন। আমি বারবার বলি যে ব্রেকআউটে এই সময় নেওয়া উচিত নয়, সে যত ভালো স্টকই হোক, একটু রিট্রেসমেন্টে পাওয়া যায়। ধৈর্য থাকলে আপনি একটা স্টকের উদাহরণ দিন তো যে হাতছাড়া হয়ে গেছে, লেভেল আসেনি দামের। প্রত্যেকটা স্টক যদি 4-5% উপরেও ওঠে তারপর আবার নেমেছে। ইভেন মাঝগাঁও ডক, কোচিন শিপইয়ার্ড, আরভিএনএল, যে কোনো আপনি রেলওয়ে স্টকগুলোও দেখুন, হ্যাঁ হয়তো বেড়েছে 20-30%, তারপর আবার কিন্তু 10%-এর মতো কনসলিডেট করেছে, সময় দিয়েছে, এই মুভিং অ্যাভারেজ বা প্রিভিয়াস সুইং লোয়েস্ট তার সাপোর্টে এসেছে, আবার তারপর করেছে। সুতরাং সুযোগ দেয়। কথা মেন হচ্ছে যে আমাদের কি ধৈর্য আছে সেই সুযোগটা নেওয়ার, নাকি আমাদের মনে হয় যে মিস হয়ে যাবে, ওই ফোমো যেটা হয়, ফিয়ার অফ মিসিং আউট বলে আমরা কোনো কিছু চার্ট না দেখে, সাপোর্ট রেজিস্ট্যান্স না দেখে ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ছি। সেটা করবেন না, বারবার আমি বারণ করছি। তো এই দেখুন, এখানেও ব্রেকআউট হয়েছিল, আবারও প্রকৃতির নিয়মে নিচে এসেছে, সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, ঠিক আছে। এইটা যাতে একটু মাথায় রাখে, এই পয়েন্টটা বলার খুব দরকার ছিল। বাদবাকি মার্কেট তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিফটি সব থেকে স্ট্রংগেস্ট স্টক আছে, নিফটি ব্যাংক একটু উইক হয়ে আছে কম্প্যারেটিভলি নিফটির তুলনায়, ঠিক আছে, ও কোনো একদিন দাঁড়িয়ে যাবে 52,000-এর উপরে, যখন ক্লোজিং দেবে তখন একটু আলোচনা করার ব্যাপারটা আসবে, যেটা আমি, বা 51,800-র উপরে অ্যাটলিস্ট ক্লোজিং চাই, সেইটা হলে আমি চার্টে অ্যানালিসিস তখন করে দেবো। আপাতত ব্যাংক নিফটিতে তেমন ট্রেডিংয়ের জোনে নেই, কিন্তু নিফটি 50-তে স্ট্রং আছে, আপাতত আছে, জানা নেই কালকে কি হয়, কিন্তু আজ পর্যন্ত এটা তো ভালোই চলছে। ভালো থাকবেন সবাই। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, তারা আমার চ্যানেল ভিজিট করে বা ভিডিওর নিচে জয়েন বাটন আছে সেখানে জয়েন করে নেবেন। আর ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না, তারও লিঙ্ক কিন্তু এই ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।